আমার সবসময় ম্যাট্রিক অফ অ্যানালাইসিস ছিল সমাজ। আমি যদি সমাজকে বুঝতে পারি তাহলে আমি এই রাষ্ট্র, সরকার, ক্ষমতা এই বিষয়গুলো কিভাবে এই সমাজে ইন্টারঅ্যাক্ট করে সেটা বুঝতে পারবো। ইন ফিউচার ফর দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসতেছে, যারা আসবেন, তো তাদের জন্য আপনার সাজেশন কীরকম থাকতে পারে? ফ্যাসিস্ট সরকার যে কাজটা করেছে সে হচ্ছে যে সে এই সোশ্যাল কোহেশনটাকে সিস্টেমেটিক্যালি এক ধরনের মিলিটারি সাইকোলজিক্যাল অপারেশন চালানোর মতো করে সোশ্যাল কোহেশনটাকে নষ্ট করেছে। আমাদের দেশে প্রতিটা ঘরে ঘরে ট্রমা আছে। কেউ গুম হয়ে গেছে, কেউ কেউ খুন হয়েছে, কাউকে পুলিশ ধরে নিয়ে গেছে, টর্চার করছে। এগুলোর মেন্টাল হেলথ ইম্প্যাক্টও আছে। Neighboring countries like China, India, USA, and Japan and South Korea, we are trying to build an economic partnership with them. So এই অ্যাক্টরদের সাথে আমরা কিভাবে হচ্ছে এঙ্গেজ করব, সো আমাদের রোলটা এখানে কি হবে? আমেরিকা, চায়না, they would push বাংলাদেশ to take a side. কিন্তু বাংলাদেশের ওই লাক্সারিটা নাই, বাংলাদেশের এটা দরকারও নাই। শেখ হাসিনার আমলে বলা হতো, অনেকেই বলেছেন যে সে গ্রেট পাওয়ারগুলার ব্যালেন্স করে গিয়েছে। আসলে সে করে নাই, সে ইন্ডিয়াকে সার্ভ করে গিয়েছে। এবং আমি তো এটা বলি যে মানে সে ইন এ ওয়ে ইন্ডিয়াকে সে ক্রিপল করে দিচ্ছে। ইউ নিড টু বি ক্রিটিক্যাল, কিপ ইউর ক্রিটিক্যাল outlook to government and governance. I would also advise the next government, they should also give protection জুলাই যোদ্ধাদের, যারা মানে আইডেন্টিফাইড, যাদের জীবনের উপর থ্রেট আছে। ফাইন লাইনের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। ফাইন লাইনে আমরা আলোচনা করে থাকি রাজনীতি, অর্থনীতি সহ সমাজের নানা বিষয় নিয়ে। আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকছে আমি জাহিদ হোসেন, এবং আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার স্প্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং দ্য ডিপ্লোমেটের পলিসি অ্যানালিস্ট মুবাশির হাসান স্যার। স্যার, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো, আপনি ভালো? ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এত ব্যস্ততার মাঝেও দেশে এসে আমাদেরকে একটু সময় দিচ্ছেন, এর জন্য আমরা আসলে কৃতজ্ঞ। অবশ্যই, আমি ভেরি গ্রেটফুল টু। যদি একদম শুরুতেই জানতে চাই যে আমাদের 2024 একটা আন্দোলন হয়ে গেল, সো আন্দোলনের পর আমাদের 2 বছর সময়ও চলে গেল। সো এই পরিস্থিতিতে একজন নাগরিক হিসাবে এবং একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন গবেষক হিসাবে আপনি বাংলাদেশের এই মুহূর্তটাকে কীভাবে মূল্যায়ন করছেন? প্রথমে আমি বলি আই এম ভেরি গ্রেটফুল, ট্রুলি গ্রেটফুল ফর দ্য পিপল হু টুক দ্য স্ট্রিটস এবং শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশে তাকে দেশ ছাড়া করেছে এবং দেশে একটা নতুন পরিবর্তিত অবস্থা নিয়ে এসেছে। সেটার জন্য আমি অত্যন্ত অত্যন্ত মানে ইটস ভেরি হামলিং এক্সপিরিয়েন্স। আরেকটা জিনিস আমার এবার এসে যেটা আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে এই পরিবর্তনটা এনেছে আসলে বাংলাদেশের সাধারণ মানুষরা। এই রাস্তায় এখন যারা বাসের হেল্পার, রিক্সা চালাচ্ছেন, যারা রিক্সায় চড়ছেন, দের এই পিঠা বানাচ্ছেন, পিঠা বিক্রি করছেন, হু আর স্ট্রাগলিং ইন দেয়ার এভরিডে লাইভস, এরাই কিন্তু পরিবর্তনটা এনেছে। তারা এত বড় একটা কাজ করে ফেলেছে, করে দে ওয়েন্ট ব্যাক টু দেয়ার লাইফ। আমি যতদিন প্রত্যেক দিন এদেরকে দেখি এবং মনে করি যে কি অসাধারণ একটা দেশ আমাদের। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে খুবই প্রাউড ফিল করি, আবার একই সাথে কিছুটা হতাশাও কাজ করে। অনেক কিছুই পরিবর্তন হওয়ার কথা ছিল, সেরকম কিছু ভিজিবল এখনও হয়নি। তো ইটস মিক্সড। স্যার, যদি এখন আমরা তুলনা করতে চাই যে আমি অ্যাজ অ্যান রিসার্চার, আর্লি ক্যারিয়ার রিসার্চার, আপনাকে আমি চিনেছি হচ্ছে আপনার একাডেমির কাজের থ্রুতে, এবং এর বাইরেও আপনার সাংবাদিক হিসাবে একটা পরিচয় আছে। পাবলিক ডিবেটে, বাংলাদেশের পাবলিক ডিসকোর্সে আপনার একটা জায়গা আছে। সো স্যার, সব কিছু মিলে যদি ধরি তাহলে
মানে এই আপনার যে এই জার্নিটা অ্যাকচুয়ালি কিভাবে আপনার মানে বাংলাদেশকে মূল্যায়ন করতে মানে শিখিয়েছে, বা লাইক এর যে মানে এখনকার যে আমরা পলিটিক্যাল যে মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এই জিনিসটাকে আপনার বুঝতে মানে ক্ষমতা, রাষ্ট্র কাঠামো, এই জিনিসগুলোকে আপনাকে কোশ্চেন করতে কিভাবে সাহায্য করেছে, যেগুলো কিনা আপনি এখন ইউজ মানে করছেন? খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমার সবসময় ম্যাট্রিক অফ অ্যানালাইসিস ছিল সমাজ। আমি যদি সমাজকে বুঝতে পারি তাহলে আমি এই রাষ্ট্র, সরকার, ক্ষমতা, এই বিষয়গুলো কিভাবে এই সমাজে ইন্টারঅ্যাক্ট করে সেটা বুঝতে পারবো। আমার জার্নিটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম এবং আমি সাংবাদিকতা শুরু করি 2000 সালে বাংলা বাজার পত্রিকায়। 6 মাস কাজ করার পরে জানলাম যে আমার ওইখানে কোনো অফিসিয়াল নিয়োগপত্রও নাই এবং কোনো বেতনও হয়নি। কিন্তু আমি অনেক এনজয় করেছি কাজটা। আমি অনেক কিছু জানতে পেরেছি অ্যাবাউট বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ মিডিয়া। তারপরে আমি অফিসিয়ালি কাজ শুরু করি বিডি নিউজের মাধ্যমে। বিডি নিউজটা আমাদের টিমটাই আসলে বাংলাদেশের প্রথম এই অনলাইন এজেন্সির কনসেপ্টটা নিয়ে আসেন। এবং এর পাশাপাশি আমি প্রদায়ক হিসাবে মাঝে মধ্যে কাজ করতাম বিবিসির সাথে। তো সাংবাদিকতা পড়া এবং সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে, আড্ডার মাধ্যমে, সময় কাটানোর মাধ্যমে সমাজকে বোঝা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই একটা মানে এইখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই আসে। ইউল মিট পিপল ফ্রম দ্য টপ অফ দ্য সোসাইটি। একই সাথে একদম এমনও মানুষও আসে যাদের বাবা বা মা হয়তো বা পাকা ঘরও নাই এবং মজুর হিসাবে কাজ করছে, এই ধরনের লোকও আসে। সেই স্পেসটা, ঢাকা ইউনিভার্সিটি যে স্পেসটা, এই স্পেসটা আসলে অসম্ভব হেল্প করেছে আমাকে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র কিভাবে কাজ করে তার কিছু প্রেক্ষাপট পেতে। এবং ফাইনালি একটু বলে নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ অলওয়েজ বিন এ ভেরি পলিটিক্যাল প্লেস, পলিটিক্যাল স্পেস অ্যাজ ওয়েল। আমাদের সাথে অনেকেই ছাত্র রাজনীতি করতেন। তারা এমনও হয়েছে তারা অবৈধ অস্ত্র নিয়ে ক্লাস করছেন, আগের দিন রাতে তারা গোলাগুলি করেছেন। আবার অনেকে নেতা নেতা ছিলেন, ভাষণ দিচ্ছেন, অনেকে সাংবাদিক ছিলেন। সো ওই যে পরে পাশ করার পরে যে জিনিসগুলো মানুষ দেখে, ওইটার একটা হাতে করে আমাদের আসলে ঢাকা ইউনিভার্সিটিতেই হয়। তারপরে আমি অক্সফামে চাকরি করি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার হিসাবে। এর মধ্যে আমি পড়তে চলে যাই ইউকেতে। ইউকেতে আমি প্রথম মাস্টার্স করি গ্লোবালাইজেশনে, তারপর দেশে চলে এসে আবার যাই। সেকেন্ড মাস্টার্সটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সেটা ছিল এমলিট ইন মুসলিমস গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ওয়েস্ট। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের আন্ডারে একটা ইনস্টিটিউট ছিল ডান্ডিতে, সেখান থেকে এসে আমি অক্সফামে জয়েন করি। এবং ওই সময় অক্সফামে কাজ করার সূত্রে আই ট্রাভেলড এ লট অ্যাক্রস দ্য কান্ট্রি এবং আরও ওইখানে পলিসি অ্যাডভোকেসি টিমের সাথে কাজ করা হয়। এবং ওই সময় একটা বড় ক্রাইসিস ছিল হচ্ছে আইলা সাইক্লোন হয়ে যাওয়ার পরে এই দক্ষিণাঞ্চলে মানুষজন অনেক দিন বাঁধের উপরে ছিল। এবং এই ক্রাইসিসটা যে ম্যান মেড, এটার যেটা পলিটিক্যাল ইকোনমি আছে, ওইখানে শিম ফার্মার এবং পলিটিশিয়ানসরা বাঁধকে ফুটো করে করে দিয়ে যে এলাকার জীববৈচিত্র্য নষ্ট করে দিয়েছে, যার ফলে মানুষরা যাদের একসময় ঘরবাড়ি ছিল তারা বাঁধের উপরে বছরের অনেক দিন ছিলেন। ওইটা আমাকে খুব নাড়া দেয়। হ্যাঁ, তো ওই সময় আই ওয়ার্কড ভেরি ক্লোজলি উইথ পলিসি টিম। অনেক পলিটিক্যাল লিডারের সাথে আমরা যেহেতু অ্যাডভোকেসি করতাম, ইনফ্লুয়েন্সিংয়ের বিষয়টা ছিল, এটা জানতে পারি। এর মধ্যে 3 সপ্তাহ আমি ছিলাম পাকিস্তানে, একটা ওদের বিরাট ফ্লাড হয়, তখন অক্সফাম থেকেই আমাকে পাঠানো হয় মিডিয়া অফিসার হিসাবে। ওইটাও একটা অসম্ভব হিউজ একটা এক্সপিরিয়েন্স ছিল, ইন দ্য সেন্স যে বড় ক্রাইসিস ছিল, কিভাবে কমিউনিকেশন করতে হয়। শেষের দিকে তারপর আমি পিএইচডি করতে চলে যাই অস্ট্রেলিয়াতে। এরপরে এসে দেশে শিক্ষকতা শুরু করি। এই হচ্ছে আমার জার্নিটা। এই জার্নিতে সো ইন সামারি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে সাংবাদিকতা
এবং এই এনজিওর মাধ্যম কাজ করা, পলিসি অ্যাডভোকেসির কাজ করা, এই তিনটা প্রিজমে, এবং পরে যেহেতু গবেষণার বিষয় ছিল রাজনীতি, এই চারটা প্রিজম আমাকে হেল্প করেছে কিছুটা। আমি বলতে পারবো না যে আমি খুবই এক্সপার্ট, বাট বাংলাদেশের গতি প্রকৃতি, রাজনীতির এবং ক্ষমতাকে ইভ্যালুয়েট এবং অ্যাসেস করার। হ্যাঁ, জি স্যার, মানে যদি আপনার পথ চলার দিকে আমরা তাকাই, তাহলে আমরা যে জিনিসটা মানে বারবার উঠে আসতেছে যে আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, সো আপনি তখন একটা মানে পলিটিক্যাল স্পেসটা কীভাবে মুভ করতেছে সেটা আপনি দেখেছেন। আপনি যখন অক্সফার্মে কাজ করেছেন তখন আপনি দেখেছেন যে লাইক এখানে পলিটিক্যাল ইকোনমিটা স্ট্রাকচারটা একদম কী সেটা একদম রুট লেভেল থেকে দেখতে পেয়েছেন। সো দ্য থিং ইজ মানে আইলা যখন হলো বা লাইক আপনার ইউনিভার্সিটি লাইফটা, তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা মানে ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সে লাইক একটা ইলেকটোরাল ডেমোক্রেটিক একটা রেজিমের থেকে সে আস্তে আস্তে একটা ইলেকটোরাল অটোক্রেসির থেকে সে শিফট করতেছে। সো সেই সময় আপনার মানে লেখাগুলা আর কি আপনি একাডেমিক্যালি পাবলিশ করা শুরু করলেন, এবং সেই লেখাগুলো আমরা আর কি এখন আর কি দেখতে পাচ্ছি, যেগুলোকে না আমাদেরকে নানাভাবে আর কি ইন্সপায়ার করে। সো বেসিক্যালি এই দিকে শিফট আপনার কীভাবে আসলে একাডেমিয়াতে? আসলে আমি যখন এনজিওতে অক্সফার্মে কাজ করতেছিলাম, ওই আমার রোলটা ছিল মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি রিলেটেড। তো ওইখানে আমি যে জিনিসটা ফিল করতেছিলাম যে আমার নিজের ভয়েসটা ওইখানে নাই, কারণ আই হ্যাড টু কমপ্লাই উইথ অর্গানাইজেশনাল ব্র্যান্ড, স্ট্রাকচার, কমিউনিকেশন গাইডলাইন, এবং অনেক কিছু আমি বলতে পারতেছি না যেটা দেখতেছি। তো ওই সময় থেকে আসলে আমার ওই ন্যাকটা ক্রিয়েট হয়। আর আরেকটা জিনিস আমি বলতে হবে যে আমি যখন ইউকেতে পড়তে যাই মাস্টার্স করার সময়, তখন তো ওই ওয়ার অন টেররের যুগ চলতেছে। তো ওই সময় মুসলিম স্টুডেন্টদের উপরে অনেক রকম অযাচিত সার্ভেইলেন্স ছিল, বিশেষ করে স্কটল্যান্ডে যেখানে আমি পড়তে গিয়েছিলাম। তো এবং আমার টপিকটাও ছিল খুব ইন্টারেস্টিং, মুসলিমস, গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ওয়েস্ট। সো ওই এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজম, তারপরে হচ্ছে আপনার স্যামুয়েল হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, এই থিসিসগুলা কে ইউজ করে বা অ্যাটলিস্ট পড়তে হতো, পড়ে দেন উই হ্যাড টু নেগোশিয়েট আওয়ার পজিশনালিটি, আসলে কোথায় কিভাবে হচ্ছে। ওইটা আমার মধ্যে খুব ইন্টারেস্ট ক্রিয়েট করে। কারণ আর একটা জিনিস হচ্ছে যে ওয়েস্টে থাকলে, যেটা অ্যাটলিস্ট ওই সময় আমি দেখেছি, যে আমার তো আইডেন্টিটি আমি বাংলাদেশি, তারপরে মানে একটা মানুষের নানা আইডেন্টিটি থাকে, যেটা অমর্ত্য সেনের একটা বই আছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, সে ওইখানে ব্যাখ্যা করেছে। তো ওয়েস্টের ওই সময়টা আমি যখন ছিলাম, তখন যেটা আমি দেখেছি, অনেক মানুষকে মুসলিম হিসাবে যারা নন মুসলিম তারাই তাদের আইডেন্টিটিটা কনস্ট্রাক্ট করে দিচ্ছে। হ্যাঁ, মানে দে আর কাইন্ড অফ অ্যাপ্লাইং দ্যার আইডেন্টিটি অন দ্যাম। হোয়ারেজ তুমি যদি দেখো, আমরা আমাদের কাছে যখন একটা বিদেশি আসে পশ্চিম থেকে, আমরা কিন্তু তার ধর্মের কথা চিন্তা করি, যে ফর এক্সাম্পল স্যাম খ্রিস্টান, আমরা কিন্তু বলি স্যাম মেবি ব্রিটিশ অর নরওয়েজিয়ান অর অস্ট্রেলিয়ান, রাইট? কিন্তু আমাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যে আমাদেরকে অনেকটা আইসোলেট করে ফেলা হয় রিলিজিয়াস আইডেন্টিটির দিয়ে। তো ওই জায়গাটা আমাকে এতটা কিউরিয়াস করে তোলে অনেক বেশি। তো তখন থেকেই আমার গবেষণাটা শুরু হয়। আর যেহেতু আগে আমি সাংবাদিক ছিলাম, আমি ওপিনিয়ন লিখতাম। ওপিনিয়ন হচ্ছে ছোট ছোট কলাম লেখা। তো গবেষণার পাশাপাশি ওপিনিয়নটা আমি চালিয়ে গেছি অনেক দিন অনেক জায়গায়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ব্লগে, ইস্ট এশিয়া ফোরামের জায়গাতে আগে যেগুলো করতাম, ডেইলি স্টারে আমার একটা লেখা তখন ছিল গ্লোবালাইজেশন ইন বাংলাদেশ, স্কুল অফ রক অ্যান্ড সোলজার্স অফ গড। মানে আমি সবগুলোকে ওই সংস্কৃতির সাথে রাজনীতি এবং আইডেন্টিটি কীভাবে ইন্টারেক্ট করে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ি, কারণ এটার সাথে আমার নিজের লিভড এক্সপেরিয়েন্সের একটা কানেকশন ছিল।
স্যার মানে আপনার পলিটিক্যাল ইসলাম সহ যে কাজগুলো আপনি বা আপনার আমরা দেখি তো এখানেও আমরা মানে বেসিক্যালি লিভড এক্সপিরিয়েন্সের একটা অ্যানালিটিক্যাল লেন্স আমরা এখানে জি। দেখতে পাই। জি জি জি। আর দেন এগেইন আপনার বা যে সাইটগুলো আসলো একাডেমিয়াতে আপনি যখন আর কি লেখা শুরু করলেন, আহ, তখন আপনার মানে বাংলাদেশ নিয়ে যখন আপনি পলিটিক্যাল ইসলামের এর যে পলিটিক্যাল ফ্যাক্টরের যে হ্যাঁ। পলিটিক্যাল পাওয়ার, তো সেটাকে নিয়ে যখন আপনি কাজ করা শুরু করলেন তখন আপনার কি মনে হয়েছিল অ্যাকচুয়ালি আপনি কেন মানে এই নিষ্ঠা এইদিকে কীভাবে চলে আসলো? না, ওই সময় আসলে এসে গিয়েছিল আই থিঙ্ক পারিপার্শ্বিকতা। ওইটা একটা ছিল। আরেকটা ছিল যে ওইটাকে আমি কিছুটা বোঝা শুরু করি তখন যারা কাজ করতেন ওই সময়, ওই যে বললাম ওরিয়েন্টালিজম, তারপরে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন থিওরি, এগুলো নিয়ে দ্যাট মেড মি থিঙ্ক যে আসলে এটা নিয়ে তো তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, এবং আমি কিন্তু সবসময় এটাকে বলে পলিটিক্যাল ইসলাম বিকজ এইটার স্কলারলি একটা টেরেইন আছে এটার উপরে। বাট এখন when I look back আমি মনে করি যে ইট ইজ পলিটিক্স। We are talking about politics. The reason it was defined as political Islam because its source is in the West. So they needed to construct something other than what is politics. So that's why they constructed political Islam. বাট সিন্স যখন তুমি পিএইচডি করছো বা গবেষণা করছো একটা একটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে, either you criticize and bring in your own framework, ওইটা আমার করা হয়ে ওঠে না। এই কারণেই আমি ওই দিকেই গিয়েছি এবং তখন কিছু কিছু সমস্যা তো ছিল বাংলাদেশে। হ্যাঁ, অনেক দিন ধরেই তো ওই জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করেছিল তখন। কিন্তু তারপরে যখন শেখ হাসিনা বিকাম এ টাইরান্ট, তখন আমার মানে রিসার্চের ইন্টারেস্ট হ্যাজ শিফটেড টোটালি। তো তুমি দেখবা যে আই হ্যাভেন রিটেন অ্যাবাউট ইট ফর মেনি ইয়ার্স, অলমোস্ট লাইক 7-8 ইয়ার্স আমি কিছুই করিনি। কারণ to be honest, I lost interest. That's number one. And second, there are a lot of people. Everyone was doing political Islam. Everyone is doing this. And I forget, I had a lot more interest. I developed a lot more interest in how people live under authoritarian government. How do they negotiate power in their everyday lives? What are the elements, cultural elements, that they use to question and challenge the creeping authoritarian power. So that became really fascinating আমার জন্য। জি স্যার। আপনার লেখাগুলো যখন আমি রিভিউ করতেছিলাম মানে আমার কাজের জন্য, তো তখন একটা জিনিস যে জিনিসটা আর কি অলওয়েজ আমার চোখে পড়েছে যে অন্যান্য যারা কিনা এই পলিটিক্সকে নিয়ে বা লাইক ইসলামের রাজনীতিটাকে নিয়ে কাজ করেছে তারা মানে সবসময় কিছু জিনিস তারা এড়িয়ে গিয়েছে। যেমন হচ্ছে তারা অলওয়েজ স্টেট ড্রিভেন একটা অ্যাপ্রোচে তারা ইসলামের ইনস্ট্রুমেন্টালাইজেশনের একটা হিসাব দেয় পলিটিক্সে। সো আপনি এটার সাথে কাইন্ড অফ আবার বটম আপ যে প্রসেসটা, ঠিক আছে, মানে এর যে ডিমান্ডটা অ্যাকচুয়ালি সেই ডিমান্ডটা নিয়েও আপনি অ্যাকচুয়ালি কথা বলেছেন। এবং দেন আপনার লেখাগুলো যখন আরও রিভিউ করি তখন আরও যেগুলো দেখা যায় যে লাইক ইভেন লাইক দ্য ডাইভার্স সোর্স অফ সেকুলারিজম, রুটস অফ সেকুলারিজম, ওই লেখাটা তো সো আমাদের এখানে যেমন লাইক ইসলামিক রাজনীতি নিয়ে অনেক রকমের একতরফা বয়ান আছে যে হচ্ছে এরা ৭১-এর বিরোধী অ্যান্ড এভরিথিং। সো ওইটাকেও আপনি কাইন্ড অফ করছেন, মানে কি বলে যে চ্যালেঞ্জ করেছেন আপনার লেখাতে। আপনি মাওলানা ভাসানীর কথা আনছেন ওইখানে যে, অ্যান্ড দেন হচ্ছে আপনি যে জিনিসটা আর কি দেখাতে চেয়েছিলেন আমার যতদূর মনে পড়ে যে লাইক আমাদের সেকুলারিজমের দুইটা ধারা আছে। একটা হচ্ছে আরবান মিডল ক্লাসের তার সিম্বলগুলো কি সেকুলারিজমের, অ্যান্ড মানুষের যে লাইক লিবারাল অ্যাপ্রোচ তার ইসলামকে নিয়ে তার এভরিথিং, সেটার একটা। তো
এরপরের আপনার আরও কিছু লেখাতেও আমরা দেখতে পাই যে লাইক আপনি বলতেছেন যে সোসাইটি অ্যাকচুয়ালি ইলিবারাল একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই ট্রানজিশনটা কিভাবে কখন আর কি এই প্রসেসটা শুরু হলো? এটার সাথে তো অ্যাকচুয়ালি অথরিটেরিয়ানিজমের যে ইনস্ট্রুমেন্টালাইজেশন, ধর্ম বা সমাজের সংস্কৃতি এভরিথিং, সো এটাও ডিপলি কানেক্টেড। সো এই জিনিসটা আপনি কিভাবে সবসময় মূল্যায়ন করেছেন, বা আপনি যখন এইগুলো নিয়ে কাজ করতে চেয়েছেন তখন আপনি জিনিসগুলোকে কিভাবে দেখেছেন? আসলে একটা হচ্ছে যে ইউ গ্রো অ্যাজ এ রিসার্চার, একটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা আমাকে সবসময় ভাবিয়েছে, মানে কাজ করার ক্ষেত্রে পড়তে পড়তে সময়ের সাথে সাথে, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি সবসময় ছিল যে মাদ্রাসাকে প্রবলেমেটাইজ করা, কিন্তু একই সাথে ইউ নিড মাদ্রাসা ইন ইউর লাইফ। মিলাদ, বাসার মিলাদ দিলে মাদ্রাসা থেকে মানুষ আসে, সুন্নতে খতনার জন্য হুজুর আসে, কেউ মারা গেলে ইউ নিড পিপল ফ্রম রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, কারোর জন্য বিশেষ দোয়া করতে হলে ইউ নিড দ্যাম, রাইট? সো এই যে আমাদের সোসাইটিতে বেশ করে আওয়ামী আমলে স্কলার এবং অ্যাক্টিভিস্টদের একটা প্রচণ্ড প্রতাপ ছিল যে বাংলাদেশের সমাজকে ধর্ম থেকে টোটালি, মানে এটা আলাদা করে দেখা। হ্যাঁ, যদিও আওয়ামী লীগ হ্যাজ ইনভেস্টেড লট থ্রু স্টেট ইনস্ট্রুমেন্টস ইন রিলিজিয়ন, বাট ন্যারেটিভটা, বয়ান যেটা বলে, বয়ানটা ছিল ডিফারেন্ট। তো আমি ওই জন্য আই ওয়াজ ভেরি কিউরিয়াস। তো তখনই আমি, আমার কাছে যখন ওই আলোচনাটা আসতো না যে সেকুলারিজম মানে ওই যে 52 এবং 71, তো আমার আমার পিএইচডির সময় আমি এখানে বেশ কিছু মুক্তিযুদ্ধ করেছে এরকম মানুষজন ইন্টারভিউ নিয়ে যে জিজ্ঞেস করছে আসলে আপনি কি সেকুলারিজমের জন্য যুদ্ধ করছিলেন, তো বলছে না, এরকম তো আমাদের মাথায় ছিল না, আমাদের গায়ের উপরে এসে পড়ছে, আমরা যুদ্ধ করছি, এবং ধর্ম তো সবসময় আমাদের প্রাত্যহিক মানে ছিল, আমরা তো নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম, কেউ মারা গেলে তো জানাজা পড়াইতো, আমাদের ধর্ম ওয়াজ পার্ট অফ দ্যাট, রাইট? আই মিন, অ্যান্ড দ্যাট মেক্স সেন্স, তাই না? মানে দ্যাট মেক্স সেন্স। সো ওই জায়গাটা আমাকে আসলে ট্রিগার করে, ওই জায়গাটা আমাকে ট্রিগার করে যে আসলে সেকুলারিজম বলে যেটা বলা হয়ে আসছে সেটা আসলে একতরফা বয়ান ছিল। মানে সেকুলারিজমের মধ্যেও লিবারাল ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন থাকতে পারে, হ্যাঁ, অথবা রিলিজিয়ন, মানে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, আমেরিকা হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক সোসাইটি, কোট আনকোট আবারও বলে নিচ্ছি, আর ফ্রান্স হচ্ছে সিমিলার। সো আমরা তো এদেরকে লিবারাল ডেমোক্রেটিক সোসাইটি পার্টি বলি, কিন্তু আমেরিকা অ্যালাউজ ফ্রিডম অফ রিলিজিয়ন, ওয়ার্স ফ্রান্স ডাজেন্ট। তো আমি দেখি যে বাংলাদেশটা অনেকটা আমেরিকার মতো, ইন এ ওয়ে, ইন মেনি ওয়েজ পিপল কুড প্র্যাকটিস দ্য রিলিজিয়ন, অ্যান্ড দ্যার ইজ নো ওয়ান version of dominant religion. There are so many tariqas, mazhab, and these sort of things. So ওই জিনিসগুলো আমাকে আসলে অনেক বেশি কিউরিয়াস করে, ট্রিগার করে, এবং ওইটাই আমাকে ওই জার্নাল আর্টিকেল যেটা বলতেছো যে ডাইভার্স রুট অফ সেকুলারিজম ইন বাংলাদেশ, ওইটা লিখতে ইন্সপায়ার করে। অ্যান্ড আজ ভেরি, আমার মনে আছে এখনও, যেহেতু আমি তখন বাংলাদেশে থাকতাম, নর্থ সাউথে পড়াইতাম, আই অ্যাকচুয়ালি ask the editor not to publish it. মানে ওটা যখন রিভিউ হয়ে গেছে, জার্নাল আর্টিকেল তো তোমার রিভিউয়ার কাছে পাঠা দেওয়ার পরে রিভিউয়ার ব্যাক করে, আমি বলছি যে আমার মনে হচ্ছে যে এই আর্টিকেলটা পাবলিশ হলে আমার সমস্যা হতে পারে, কারণ যারাই বয়ানগুলো করতো তারা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অনেকেই জেলে আছে এখন, কিন্তু ফর সাম রিজন আই ফেল্ট কোয়াইট আনকমফোর্টেবল, কারণ ইট ওয়াজ এগেনস্ট স্টাবলিশ ন্যারেটিভ অফ সেকুলারিজম ওই সময়টা। বাট ইট ইজ ভেরি গুড যে তুমি এটা পড়ছো, এবং হ্যাঁ, থ্যাংক ইউ। And then what you feared that actually happened to you? হ্যাঁ, এটা তো অনেক অনেক রকমেরই রিজন থাকে, বাট আই এম অলসো ভেরি গ্রেটফুল যে এইখানে আমি এখন আছি। স্যার অ্যাকচুয়ালি যদি মানে কাইন্ডলি আমাদের সাথে কি একটু শেয়ার করতে পারবেন যে আপনার তখনকার এক্সপিরিয়েন্সটা কী ছিল আপনাকে? আমি যখন শর্টলি ওখানে বলি, বিকজ দেয়ার জি, লট অফ স্যার। ট্রমা ইনভলভ। এটা বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে যে
আমি যখন এই থেকে বেরোই জাতিসংঘের অফিস থেকে, আমার ডিবি ড্রেস পরা একটা গাড়ি আমাকে থামিয়ে ধাক্কায় মাইক্রোবাসে তুলে ফেলে, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, তারপরে ওইখানে আমাকে বন্দুক ঠেকে আমার দুই ইসের মধ্যে চোখ বেঁধে ফেলে, হাত করা নেয় এবং নিয়ে যায়, যেটা এখন আয়নাঘর, যেটা তাসনিম খলিলুল্লাহ বের করছে। এবং এখানে 44 দিনের মধ্যে আমার 3-4 দিন তারা আমাকে, মানে দে ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি, হু অ্যাম আই, কী করছি, কেন লেখি, কেন বিদেশিরা আমার কাছে আসে, কেন বিদেশে লেখি। এখন এদের কাছে বিষয়টা হচ্ছে যে একাডেমিক, ইন্টারন্যাশনালি একাডেমি যেটা কাজ করি, ইউ নিড টু পাবলিশ ইন্টারন্যাশনালি, আর এদের কাছে হচ্ছে ইউর পাসিং ইনফরমেশন। হ্যাঁ, মেবি, আই ডোন্ট নো। সো এক্স্যাক্টলি এই কোশ্চেনটা নিয়ে আমি আরেকটা জায়গায় আমার করছিলাম, তো আমার মনে হচ্ছে, আমি তাই বলছিলাম যে দেখেন, সাংবাদিকদের এটা আসলে বের করতে হবে। বাট আই এম অলসো ভেরি গ্রেটফুল দ্যার ইজ এ স্ট্রং রেজিস্ট্যান্স ফ্রম দ্য সোসাইটি। এই কারণেই অনেক অভিযোগ থাকার মধ্যেও বাংলাদেশকে এই কারণেই আমার ভালো লাগে যে যে কেউ যে কোনো সময় একই সাথে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, এবং ওইটা আমার আমার উপরে এবং আমার ফ্যামিলির উপরে প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলে। আমি যখন তারা যখন আমার ছেড়ে দেয় এবং তারা আমাকে বলে যে তুই বলতে পারবি না এই কথা, আমি তখন পড়াইতে যাই, যে বিশ্ববিদ্যালয়ে পড়াইতাম, তো ওইখানে একদিন একজন এসে বলে যে আপনি যদি লেখেন, আপনাকে আরেকবার নিয়ে গেলে কিন্তু আর ফেরত দিবে না। সো আই স্টার্টেড টু ফিল লাইক আই বিকাম এ রিফিউজি ইন মাই ওন কান্ট্রি, অ্যান্ড দ্যাটস রিয়েলি হেল্পলেস সিচুয়েশন, যে মানে কোথায় যাবা তুমি, কী করবা, এটা আমি তো এইভাবে বড় হই নাই। হ্যাঁ, তো ওইটা আমার বাবা মার মধ্যেও ভীষণভাবেই, কারণ আমার বাবা তো এখন একদম বেড রিটেন। আমার মা, আমার মনে আছে উনি 2018-তে অসলো যান, আমি যখন চলে যাই দেশ থেকে, তখন ঘুমের মধ্যে হঠাৎ করে লাফ দিয়ে এটা বলে যে বাসায় পুলিশ আসতেছে, মানে দে বিকাম এবং আমার এটা মনে আছে যে আমি বের হবার, আমার আব্বা বলছে তুমি সরকারের পক্ষে কিছু লেখো, কেন লেখো না। দেন আওয়াজ, তখন তার আমি বুঝি নাই, মানে তার তো একটা থেকে তারও একটা ভয় ছিল, আমি উল্টা তার উপর রাগ করছি, যে বলতেছিলাম যে মানে ওয়াই হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মাই ট্রমা অ্যান্ড ওয়াই ইজ হি টকিং অ্যাবাউট অ্যাপিজিং দ্যাম, এই ধরনের জিনিস। বাট ওভার দ্য ইয়ার্স যেটা হয় যে যখন আই ম্যানেজ টু গেট আউট, এবং ওইটাও একটা লম্বা হিস্ট্রি, বাট ওয়েন আই ম্যানেজ টু গেট আউট অ্যান্ড ফাউন্ড এন একাডেমিক পজিশন অ্যাট ইউনিভার্সিটি অফ অসলো, আই অ্যাকচুয়ালি, মানে মোস্ট অফ মাই পাবলিকেশন স্টার্টেড ফ্রম দেয়ার, এবং ওই গবেষণা এবং লেখার প্রসেসের মধ্যে আমার হিলিংটা অনেক বেশি হয়। এবং ওইটা যেটা হয়, একটা মানুষকে যখন টর্চার করা হয়, যেটা আমাকে করা হয়েছিল, তার এজেন্সিটাকে ব্রেক করে দেওয়া হয়, তার তার যে একটা ইন্ডিপেন্ডেন্স থাকে ওইটাকে একদম ভেঙে চুরে দেওয়া হয়, সো দ্যাট হি ক্যানট অ্যাক্ট লাইক হোয়াট হি ইউজ টু বি। ওই জায়গাটা আমার ফিরে পেতে রাইটিং, এবং আমি যতটুকু, আমি জানি না তুমি কতটুকু জানো, বাট অ্যাটলিস্ট ওই সময় বাইরে থেকে পারসিস্টেন্টলি শেখ হাসিনার গভর্নমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে লেখা আমার থেকে, ইউ জাস্ট নিড টু গুগল। সো ওইটা আবার আমার এজেন্সিটিকে রিক্লেম করতে সাহায্য করে। এবং ফাইনালি দুইটা কথা বলে নেই, যে 5ই আগস্ট, মানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে যখন বাংলাদেশে ইন্টারনেট চলে গিয়েছিল, তখন আল জাজিরা একটা টক শো করে, তো ওইখানে আমি যাই, এবং ওইখানে যে আমি কথা বলি, মন খুলেই কথা বলি, যেটা শেখ হাসিনার গভর্নমেন্টের জন্য খারাপ ছিল। এবং আমার ফ্রেন্ড আমার আম্মাকে বলে দিছিল যে আপনার বাসায় ডিজিএফআই আসলে বলবেন যে আপনার সাথে তার কোনো যোগাযোগ নাই। আম্মা খুবই, আর ওনারা ভিতরে থাকে গোড়ানে, দে ডিডেন্ট অ্যাকচুয়ালি নো কী হচ্ছে। তারপরে 5ই আগস্ট সকালে আমি সিডনির এবিসি টিভির স্টুডিওতে আমাকে লাইভ নিউজ প্রোগ্রামে যায় ডাকে, ওইখানে আমি বলি যে আজকে ছেলেরা যাবে, প্রায় গণভবন করতে যাবে। তারপর আমি ইউনিভার্সিটি চলে যাই, ওয়েস্টার্ন সিডনিতে কাজ করে গাড়ি নিয়ে বাসার দিকে যাই, তখন আই গট এ ফোন কল ফ্রম আল জাজিরা যে তুমি কি একটু আসতে পারবা, শেখ হাসিনা মনে হয় চলে গেছে। আমি বলছি কীভাবে আসবো, আমি তো হাইওয়েতে। বলছে ফাইন্ড এ লাইব্রেরি, ফাইন্ড এ রেস্টুরেন্ট। সো আমি একটা পাবলিক লাইব্রেরি খুঁজে লাইব্রেরিকে বলি ভাই আমার একটা জুম করতে হবে, আমি কি একটু জোরে কথা বলতে পারবো। অ্যান্ড
সন্ধ্যা 7টার সময় দ্য লাইব্রেরি ওয়াজ ফুল। ইফ বাট বলছে যে তুমি চেষ্টা করো। তো ওই শেখ হাসিনা যাওয়ার বয়ানটা আমি আল জাজিরাতে দেই, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি, আর আমার বোন আমাকে বলে যে আব্বা ইজ ক্রাইং। হ্যাঁ, কারণ প্রায় 7 বছর আই কুডেন্ট কাম ব্যাক, সো দ্যাটস ভেরি ইমোশনাল। হ্যাঁ, এই For all of us who actually knew about this. স্যার, ওয়েল, যখন আমরা জুলাই প্রসঙ্গে চলে আসলাম, সো জুলাইয়ের পর আমরা লাইক নানা রকমের একটা একটা এখন আমরা বলতে পারি যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেসিক্যালি। সো এই ট্রানজিশনাল পিরিয়ডে আমাদের যে চাওয়াগুলো ছিল জুলাইয়ের, যে একটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের নাগরিক অধিকার এস্টাবলিশ করতে চাই, আপনার মূল্যায়নটা কি এখানে, যে মানে 2 বছরে আমাদের এখানে কতটুকু পেলাম? আসলে আমি একটু বলে নেই, ইউনূস সরকার আসার আগে আমার অনেকগুলা ইন্টারভিউ গেছে ইন্টারন্যাশনাল টিভিতে, সিঙ্গাপুরে, বিবিসিতে, অস্ট্রেলিয়ান টিভিতে। সবগুলোতে আমি ইউনূস সরকার আসার আগেই বলছিলাম যে প্রায়োরিটি হবে ইলেকশন। আই ডিডন্ট নো যে ইউনূস আসবে তখন, ঠিক আছে? তখন মাত্র তো চলে গেছে। ইউনূস আসবে আমাকে কয়েকজন সাংবাদিক SMS করছে, বাট ইট ওয়াজ নট ফর্মাল। দ্য রিজন আই সেইড ইট ইজ যে আনইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের ব্যুরোক্রেসি অ্যান্ড স্টেট মেকানিজম ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। হ্যাঁ, এদের নিজস্ব একটা লজিক আছে, এদের নিজস্ব একটা পেস আছে। এইটাকে ধাক্কা দিয়ে বা অন্য কোনোভাবে এইটাকে ইনফ্লুয়েন্স করে চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। এইটা আমার জানা ছিল, এবং এই কারণে আমি বারবার বলতেছিলাম তখন থেকে। পরে ইউনূস যখন আসলো, তারপর তো তখন তো উনি বললো যে উনি রিফর্ম করে দিবেন। এরপরে দেখলাম যে ইলেকশন নিয়ে কথা বললে উল্টা গালি খাইতেছি, যে ইসের মতো আওয়ামী লীগ আমলে যেমন গালি খাইতাম যে নির্বাচন তখন ওই রকম যে। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন অ্যাজ ওয়েল। সো ওইটা সিমিলার না জিনিসটা আওয়ামী লীগের আমলের মতো, যে একটা ভালো ইন্টেনশনের জায়গা থেকেই কিন্তু ওই চাওয়াটা ছিল। আমার একটা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সেটা এই আমলের, সেটা হচ্ছে যে দেশে প্রবাবলি কোনো সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আর হয় না এখন, মানে সিস্টেমেটিক, যে আগে শেখ হাসিনার আমলে যেভাবে হতো ওই রকম সিস্টেম প্রবাবলি এখন নাই। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা এখনও আমি দেখি, কিন্তু আগের মতো প্রবাবলি হয় না। এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক দেখি যে সিস্টেমেটিক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে না, যেটা আগে ধরে নিয়ে যে প্রতিদিনই কেউ না কেউ মারতো তার পুরো ফ্যামিলির উপরে। ইয়ারস্তান উই গেট অ্যালং লাইক এভরিথিং ইজ ফাইন। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু ওয়াচ। এই দুইটা জিনিস আমি ক্রেডিট দেই। আরেকটা জিনিস হচ্ছে যে পিপল ক্যান ওপেনলি টক অ্যাবাউট রোল অফ ইন্টেলিজেন্স এজেন্সি। গতকালকের ইতে আসছে ডেইলি স্টার একটা এডিটোরিয়াল দেখলাম, যে ইন্টেলিজেন্স এজেন্সি রিফর্ম ইস্যুটা, যদিও ইউনূস সাহেব এটা করে নাই। আমি জানি না ইলেক্টেড গভর্নমেন্ট এটা কতটুকু করবে, বাট আই হ্যাভ হাই হোপস যে এই এই জায়গাটা থেকে আবার পিছায় যাওয়াটা প্রবাবলি ডিফিকাল্ট হবে বিকজ অফ পিপল লাইক ইউ। হ্যাঁ, যে তোমাদের যে সাহস এবং তোমাদের যেই অদম্য ইচ্ছা টু গেট রিড অফ অথরিটেরিয়ানিজম, এই জায়গাটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা তো বাইরে থেকে লিখেছি বলেছি, বাট অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল প্রেজেন্সের একটা অন্যরকম সিগনিফিকেন্স আছে। তো ওই জায়গাটাকে আমি ওই হোপের ওই জায়গাটা রাখতে চাই। বাট ওভারঅল তুমি যদি বলো যে আসলে কতটুকু কি, আমার কাছে মনে হয় যে আমরা তেমন কোনো চেঞ্জ করতে পারি না। এটার একটা উদাহরণ যে জুলাই যোদ্ধা সুরভীর যেই কেসটা, তার বয়স দেখাইল, যেই তদন্ত কর্মকর্তাটা মানে ভুয়া একটা বয়স দেখায়, তার 10 দিনের তাকে জেলে ছিল। তারপরে আবার ম্যাজিস্ট্রেট তাকে আবার রিমান্ডে পাঠাইছে। আবার আসিফ নজরুল যেহেতু সে আইন উপদেষ্টা, তার আবার ফেসবুকে দিয়ে লিখতে হয় যে আমি এটা দেখতেছি। নাথিং শোজ এনি সিস্টেমেটিক চেঞ্জ, ইটস আরবিট্রারি। ইট অলসো শোজ যে
system is operating in the same way that it used to be এই আর কি। যদি আমরা মানে রিফর্মের কথা বলি স্যার, আপনি যেটা তখন বলতেছিলেন যে মানে ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করা একটা মানে অ্যাপলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্টের জন্য খুবই টাফ হয়ে যাবে মানে যদি লং টার্ম থাকে। সো সেখান থেকে আপনি চেয়েছিলেন যে যত তাড়াতাড়ি একটা পলিটিক্যাল সরকার আসুক। এখানে স্যার অ্যাকচুয়ালি আমি আর কি জানতে চাই যে মানে জুলাইয়ের পর আমরা আর কি যেটা আরও দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভের কন্ট্রোল ইন পলিসি মেকিং সেটারও দৃঢ় হচ্ছে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে বলি যে এনবিআর এর কাহিনীটা, এনবিআর এ যেটা হয়েছে যে তারা হচ্ছে দুইটা ডিভিশন করছে আলাদা, এবং তাদের এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে এখন চাইলে কেউ মানে অ্যাডমিন ক্যাডার থেকেও এনবিআর এর টপ পজিশনগুলোতে যেতে পারবে, যেটা কিনা আগে মানে এই টেকনোক্র্যাট যারা ছিল এনবিআর এর কাজ করতো, কর নিয়ে কাজ করতো, তারা ওই জায়গাগুলোতে তাদের পলিসি কন্ট্রোলটা ছিল তাদের নিজের ইনস্টিটিউশনের মধ্যে। এখন যেটা কিনা মানে তাদের জন্য এই বাস্তবায়ন করা আরও চ্যালেঞ্জ হয়ে গেছে যে যদি কেউ লাইক কারো কোনো রকমের কোনো আর কি সরকারি কর্মকর্তা যদি কোনো রকমের কর নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এনবিআর এর ওই পজিশনগুলোতে এখন যেতে পারতেছে। যার ফলে যেটা হয়েছে যে অ্যাডমিন ক্যাডারে যারা কিনা হচ্ছে মাঠ পর্যায়ে একদম জুনিয়র লেভেলে যখন তারা থাকে, তারা তো ঢাকার বাইরে নানা জায়গায় পোস্টিং থাকে, তো তারা তো সেখানকার স্থানীয় করগুলো মেনটেন করে। সো সেগুলোকে তারা এক্সপিরিয়েন্স হিসেবে দেখা এখন তারা এনবিআর এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম এই অ্যাডমিন ক্যাডারের যে কন্ট্রোলটা ওভার দ্য হোল স্টেট মেকানিজম এটা তো আরও দৃঢ় হচ্ছে। দেন হচ্ছে অ্যাগেইন আরও যদি আমরা মানে সিভিল ব্যুরোক্রেসির কথা বললাম, মিলিটারি ব্যুরোক্রেসির কথাও যদি ধরি, বা এরপরে আমার কী বলছে পুলিশ ক্যাডার যারা আছে, তো এদেরকেও যদি আমরা হিসাবে নিই, তো এই প্রশাসনের যে মানে করাল গ্রাস, তার যে একটা মানে শক্তিশালী জায়গা, সেটা তো আমরা তো দেখতেছি যে জুলাইয়ের পর তো তারা সিস্টেমেটিক্যালি আরও জিনিসটা শক্ত করে ফেলতেছে। তো এটা তো সংস্কার হওয়ার কথা ছিল না, তাই না? কিন্তু আমরা তো মানে এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি, যদি কোনো অটোক্রেটিক রেজিমের পরে সে আর কি আসে, তাকে তো কোশ্চেন করার বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের জন্য পরে। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এটা শুধু ব্যুরোক্রেসি ক্ষেত্রে না, লেট মি ক্ল্যারিফাই, ব্যুরোক্রেসি ওয়াজ পার্ট অফ স্টেট মেশিনারি, রাইট? বাংলাদেশের পুরো সিস্টেমটা তো কলোনিয়াল, উই রান বাই এ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এটা তো আমরা এগ্রি করি। সো কলোনিয়াল স্ট্রাকচারের সাইকোলজিক্যাল আন্ডারপিনিংই ছিল তো নট টু সার্ভ বাট টু রুল অ্যান্ড কন্ট্রোল, রাইট? তো ওই জায়গাটাতে স্লোলি চেঞ্জ আনতে হবে। কলোনিয়াল কান্ট্রি যেগুলো, যেমন ব্রিটেনের ব্যুরোক্রেসি কিন্তু বাই দিস টাইম চেঞ্জ, অনেক বেশি চেঞ্জ। ওরা সার্ভিস ফিডব্যাক, হ্যাঁ, কাস্টমার সার্ভিসের মতো ফিডব্যাক নেয়। সিমিলার আমি অস্ট্রেলিয়াতে দেখি, প্রসেস ইজ স্লো বাট স্টিল অ্যাটলিস্ট যেই পাবলিক ফেসিং যে সার্ভিসগুলো আছে, তুমি যদি মানে গভর্নমেন্টের কোনো সার্ভিস নিতে যাও, ইউ নিড টু গো দেয়ার ফর আইডি, ফর পেইং ফাইন, অথবা অন্য যে কোনো ইস্যুতে, যে সবখানে কিন্তু কাস্টমার ফিডব্যাকের একটা প্রসেস আছে। তো বোঝা যায় যে তারা অনেকটা কর্পোরেটভাবে অপারেট করতেছে। বাংলাদেশের ব্যবস্থাটা কিন্তু এত সিম্পল না চেঞ্জ করা। বাংলাদেশে কিন্তু সরকারিভাবে লিফটম্যান থাকে। সরকারি অফিসে যদি যাও, আমি ওই দিন গেলাম কারণ বাজার এক অফিসে 8 তলায়, সে সরকারি চাকরি, সে তার কাজই হলো লিফটে বসে থাকা। সে সব প্রতিদিন 8 তলা 9 তলা উঠে নামে, সেটা তার চাকরি। সো এইটা কিন্তু এগেন ইট গোজ ব্যাক অ্যান্ড ইট এমপ্লয়েস পিপল, অল আর ফাইন। আই থিঙ্ক যে বাংলাদেশের এই জায়গাটার সাথে ইন্টারিম গভর্নমেন্টের আসলে ওই ধরনের ইভেন পলিটিক্যাল গভর্নমেন্টেরও ওই ক্যাপাসিটি নাই, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ এ systematic address about modernizing the traditional colonial structure. Otherwise, we are gonna be stuck with this system. অফ কোর্স, অ্যান্ড এটাই আমার যেটা মনে হয় স্যার, মানে আমার মূল্যায়নে যে এটাই আমাদের মেইন চ্যালেঞ্জ আর কি আমাদের নেশন স্টেটের এই মুহূর্তে। one of the I'm not gonna say যে এইটাই মেইন, one of the reason is দেখো যে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে এটা একটা চ্যালেঞ্জ যে ব্যুরোক্রেসি স্লো।
বাট অলসো কারাপশন। অ্যান্ড বাংলাদেশের সবাই কম বেশি করাপশন করে, কিন্তু মানে প্রবলেম নাই করতে। এটা একটা কালচারাল ইস্যু। মানে ইট মে সাউন্ড ব্যাড, বাট মানুষ ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড টু পে ঘুষ টু ডু সাম মানে ওয়ার্ক, যে ভাই কত লাগবে, এই লাইসেন্সটা বাই করে দেন, এই করেন সেই করেন। সো দ্যাট ইউ নিড টু টক টু সামওয়ান হু ইজ মোর এক্সপার্ট অন পাবলিক পলিসি সেক্টর। বা আই থিঙ্ক আমাদের কালচারটা অনেক বেশি এখনও ওই যে একটা সরকারি চাকরি পেলে একজন ম্যাজিস্ট্রেট হলে পিপল আর লাইক সো হ্যাপি। হ্যাঁ, ওইটা কিন্তু একজন মানুষ যদি একটা প্রাইভেট সেক্টরে জব হয় ওই ধরনের সম্মান পায় না। So I think that there's a lot more to needs to change. But I agree with your view যে ওই জায়গাটা one of, but I'll say it's one of the, not the only. শিওর স্যার। সো এগেইন আমরা যদি জুলাই পরবর্তী রাজনৈতিক ব্যবস্থায় আবার ফিরে আসি, সো সামনে আমাদের ইলেকশন আছে। সো এরপরে যে ইলেক্টেড গভর্নমেন্ট হবে তার সামনে অনেক বিশাল বিশাল চ্যালেঞ্জ আছে। যেমন যদি ধরি আমাদের ভূরাজনৈতিক অবস্থানের হিসাবে একটা নানা রকমের জটিলতা এখন আমরা ফেস করতেছি। সো অ্যান্ড আমাদের ডোমেস্টিক পলিটিক্যাল অ্যাক্টরদের মধ্যেও ঐক্যবদ্ধ ভয়েসের ব্যাপারটাও আস্তে আস্তে আর কি ক্ষীণ হয়ে আসতেছে। তো সব চ্যালেঞ্জগুলোকে যদি আমরা স্বীকার করে নিয়ে এখন তাহলে আমরা এগুলোকে ইন ফিউচার ফর দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসতেছে, যারা আসবেন, তো তাদের জন্য আপনার সাজেশন কীরকম থাকতে পারে? আমার সাজেশন দুইটা, অ্যান্ড আই এম প্রেটি ক্লিয়ার। একটা হচ্ছে সোশ্যাল কোহেশন, মানে সামাজিক সংহতি। আরেকটা হচ্ছে সাইকোসোশ্যাল সাপোর্ট ফর পিপল। আমি একটু ব্যাখ্যা দিই। এই দুইটাকে প্রায়োরিটি দিতে হবে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টের, এবং এই দুইটাই খুবই ল্যাকিং আমাদের সিভিল সোসাইটি স্পেসে, পলিসি ডিসকাশনে এবং অন্য যে কোনো আলোচনায় উইচ টকস অ্যাবাউট হাউ টু মুভ দিস কান্ট্রি ফরওয়ার্ড। সো সোশ্যাল কোহেশনটা হচ্ছে সামাজিক সংহতি। আমাদের সোসাইটিটা অনেক বেশি ডিসএনগেজড ফ্রম ওয়ান পার্ট টু আদার পার্ট। আমরা কিন্তু বাইরে থেকে মনে হয় যে উই অল আর সেম, বাট দেয়ার আর লট অফ ডিফারেন্স অ্যামং আস, এবং এইটাকে ঘিরে ছোটোখাটো কনফ্লিক্ট হতে থাকে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যে কাজটা করেছে সে হচ্ছে যে সে এই সোশ্যাল কোহেশনটাকে সিস্টেমেটিক্যালি এক ধরনের মিলিটারি সাইকোলজিক্যাল অপারেশন চালানোর মতো করে সোশ্যাল কোহেশনটাকে নষ্ট করেছে। অ্যারাউন্ড দ্য লাইন অফ ৭১-এর চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তি, এইসব আলতু ফালতু জিনিসপত্র দিয়ে। আলতু ফালতু আমি এই সেন্সে আমি ওই দুইটাকে আমি অস্বীকার করছি না। আলতু ফালতু বলছি যে এই দুইটাকে সে খুব বেশি পলিটিসাইজ করেছে। পলিটিসাইজ করে আওয়ামী লীগ মানেই ৭১, আওয়ামী লীগ মানেই স্বাধীনতা, এই পার্টিজান যেই প্যাকেজটা সে করেছে, আওয়ামী লীগ মানে তো সেটা না। আওয়ামী লীগ ওয়াজ পার্ট অফ ইট। ইটস নট দেয়ার ইজ দ্য স্টোরি অফ ৭১ ইজ মাচ লার্জার দ্যান আওয়ামী লীগ। হ্যাঁ, তো ওই জায়গাটাতে তারা যেটা করেছে যে আমাদেরকে এক ধরনের পলিটিক্যাল ট্রাইবের মতো বিভক্তি এনে দিয়েছে, সোশ্যাল কোহেশনটাকে নষ্ট করে দিয়েছে। ওই জায়গাটা করেছে সে বাই পলিটিসাইজেশন অফ স্পাই এজেন্সিজ লাইক ডিজিএফআই, এনএসআই, যারা অনেক বেশি ইন্ডিভিজুয়াল অ্যান্ড এভরিডে লাইফে অনেক বেশি ইন্টারফেয়ার করতো। এই সাংবাদিকদের কাছ থেকে তুমি শুনতে পারো যে কীভাবে ডাইকে নিয়ে যায় দাঁড়া করায় রাখতো, কেউ টক শো করলে তাকে ফোন দিয়ে থ্রেট দিত। মানে দ্যাটস নট দ্যার জব, ইট ডাজন্ট সাউন্ড গুড টু এনি ওয়ান। আমার মতো সেরকম বহু মানুষকে ধরে ধরে যে গুম করে রাখতো, এগুলো তো ডিজিএফআইয়ের কাজ না, তাই না? তো এই কাজগুলো শেখ হাসিনা তাদেরকে দিয়ে করাইছে, এবং অনেক অফিসার এটাতে উৎসাহিত হয়েও গেছে, তারা ব্যাংক দখল করতে যায়। তো এই যে তারা বিভিন্ন রকম ডিভিশনগুলো করছে সোসাইটির মধ্যে, এই সামাজিক এই সোশ্যাল কোহেশনটাকে নষ্ট করে দেওয়াতে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক বেশি ট্রাস্ট ডেফিসিট আমি দেখি। এবং আরেকটা জিনিস আমি দেখি, যেটা হচ্ছে যে আমাদের ডিসএগ্রিমেন্ট করার ক্ষমতাও অনেক কম।
মানে ইউ অ্যান্ড আই কুড ডিসএগ্রি রিসপেক্টফুলি, ওই কালচারটাও অনেক অলমোস্ট নাই। সো আমাদের নেক্সট গভর্নমেন্টে যেটা করতে হবে, তাদেরকে বিভিন্ন পলিসি নিতে হবে টু রিবিল্ড সোশ্যাল কোহেশন। এবং বিদেশে এরকম বহু এক্সাম্পল আছে যেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি স্পোর্ট বিভিন্নভাবে এটা করা যায়। আমি সবসময় চিন্তা করি, আমার কিন্তু আমার 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 কাজিন আছে যে মাদ্রাসায় পড়ে, কিন্তু আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই দ্যাট আই হ্যাং আউট, যে সে মাদ্রাসায় পড়ে। আলিয়ার আছে কিন্তু কমিন নাই, বাট তাদেরও কিন্তু একটা সোসাইটি আছে, কালচার আছে, তারাও আলোচনা করে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দে অলসো হ্যাভ মেনি মোর ফ্রেন্ডস দ্যাট দে গো টু মেইন স্ট্রিম ইউনিভার্সিটি। অ্যাটলিস্ট আমি এটা দেখি নাই। এক সময় কাজের সূত্রে আমি কিছু কমের মানুষের সাথে হ্যাং আউট করার সুযোগ হয়েছে, কিন্তু দ্যাটস জাস্ট অ্যান এক্সাম্পল যে দেয়ার আর ডিফারেন্ট সোসাইটিস আমাদের ইসের মধ্যে। তো এই বন্ডেজটাকে আসলে রিবিল করা ইজ ক্রিটিক্যাল ফর এ স্টেবল সোসাইটি টু মুভ ফরওয়ার্ড। এটা একটা এক্সাম্পল দিলাম। লোকাল যে আরেকটা ছিল সেটা হচ্ছে যে সাইকোসোশ্যাল সাপোর্ট। হ্যাঁ, এটা শেষ করি আমি এভাবে যে সাইকোসোশ্যাল সাপোর্টের ব্যাপারটা এতটা ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে প্রতিটা ঘরে ঘরে ট্রমা আছে। কেউ গুম হয়ে গেছে, কেউ কেউ খুন হয়েছে, কাউকে পুলিশ ধরে নিয়ে গেছে, টর্চার করছে। এগুলোর মেন্টাল হেলথ ইম্প্যাক্টও আছে। আমি যখন গতবার এসে গবেষণা করি, তখন আমার নর্থ সাউথের ছাত্র বলতেছিল যে স্যার, আমি একজনকে আমার সাথে ছিল, আই হ্যাড টু ক্যারি হিম বিকজ হি ওয়াজ শর্ট, ওর ব্লাডটা আমার শরীরে এসে লাগতেছে। এই সব কিছুতে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে। বাট ইজ দেয়ার এনি হিলিং প্রসেস? তোমাদের মধ্যে যারা ধরো জুলাইতে গেছো, তোমরা কি কোনো কাউন্সিলরের সাথে কথা বলছো? বলো নাই। But there is trauma, right? Like these are gruesome experience that would haunt our mind. এবং এইটার একটা ইম্প্যাক্ট যেটা হয় যে বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে তুমি দেখবা যে এক দল গেলে আরেক দল আসলে ভিনজেন্স বিকাম দেয়ার হিলিং। বাট উই ওয়ান্ট দিস সাইকেল টু ব্রেক। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টেট ওয়াইড প্রাইভেট পাবলিক পার্টনারশিপে সাইকোসোশ্যাল সাপোর্ট, যেটা অস্ট্রেলিয়াতে অনেক বেশি স্ট্রং, বিভিন্ন অর্গানাইজেশনকে যেখানে ফ্রি মেন্টাল হেলথ কাউন্সিলিং দেওয়া হবে মানুষকে, এই যারা চুলাইয়ের ভিকটিম, যারা গুমের শিকার, যারা বিভিন্নভাবে স্টেট রিপ্রেশনের শিকার। এবং উই নিড টু টক অ্যাবাউট মেন্টাল হেলথ। বাংলাদেশের অনেক সমস্যার দেখবা যে সমাধান হয়ে যাবে যখন পিপল আর অ্যাকচুয়ালি টেকিং কেয়ার অফ দেম, দ্যাট মিনস অলসো টেকিং কেয়ার অফ দেয়ার মেন্টাল হেলথ, দে কুড টক টু সামওয়ান, অ্যান এক্সপার্ট। এবং এইভাবে অনেক ভালো, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশনেরও ব্যাপার থাকে যারা সাইকোলজি পড়ে, যারা কাউন্সেলিংয়ে যায়। বিদেশে ইটস এ বিগ ইস্যু, মানে উন্নত দেশগুলোতে, বিকজ দে আন্ডারস্ট্যান্ড এ পিপলস মেন্টাল হেলথ ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দেয়ার ফিজিক্যাল হেলথ। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা নাই। কিন্তু বাংলাদেশের পলিটিক্স তো মানুষকে মানসিকভাবে অত্যন্তভাবে ট্রমাটাইজ করছে। তো ওয়ার ইজ দ্যাট psychosocial support? There is none. So I think that's also important. And then again, the geopolitical issue. We can now move on to geopolitics. হ্যাঁ, So what I'm trying to ask you, আমাদের দেশে এখনকার যে আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি, তার যে অবস্থান এবং তার যে পলিটিক্যাল অ্যাক্টরস, তার যেভাবে এখন এখানে কাজ করছে, অ্যান্ড এটা আমার ডিল করে আমি যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পাচ্ছি, তো সেই গভর্নমেন্ট এটাকে কীভাবে ডিল করেছে তার নেবারিং কান্ট্রিজ লাইক চায়না, ইন্ডিয়া, ইউএসএ, অলসো is trying to also have a role here in Bangladesh. So and Japan and South Korea, we are trying to build an economic partnership with them. So এই অ্যাক্টরদের সাথে আমরা কিভাবে হচ্ছে এঙ্গেজ করব, সো আমাদের রোলটা এখানে কি হবে? আমরা মানে এটা তো শুধু আমাদের ইন্টারেস্টগুলোকে প্রমোট করা। এখানে একটা হচ্ছে যে অবভিয়াসলি আমাদের টেকনোলজি, আমাদের স্কিলগুলোকে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, দ্যাটস ওয়ান। বাট এট দ্য সেম টাইম উই নিড টু বি ভেরি অ্যাওয়ার অফ দেয়ার ইন্টারনাল কম্পিটিশন অ্যান্ড দেয়ার রাইভালরি।
we cannot afford to take any side, right? মানে সবসময় কিন্তু জিওপলিটিক্যাল পাওয়ারগুলা আমেরিকা, চায়না, they would push বাংলাদেশ to take a side. কিন্তু বাংলাদেশের ওই লাক্সারিটা নাই, বাংলাদেশের এটা দরকারও নাই। সো ওই জিনিসটাকে সেই ব্যালেন্স অফ পাওয়ারটাকে মেনটেন করা, শেখ হাসিনার আমলে বলা হতো, অনেকেই বলেছেন যে সে গ্রেট পাওয়ারগুলার ব্যালেন্স করে গিয়েছে। আসলে সে করে নাই, সে ইন্ডিয়াকে সার্ভ করে গিয়েছে। এবং আমি তো এটা বলি যে মানে সে ইন এ ওয়ে ইন্ডিয়াকে সে ক্রিপল করে দিচ্ছে, মানে ইন্ডিয়ার সব কিছু তার কাছেই নিয়ে আসছে, ওয়ারেজ ইন্ডিয়া ইজ আউট অফ অপশন ইন বাংলাদেশ রাইট নাও, রাইট? তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, আমি স্পেসিফিক্যালি ইন্ডিয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এই নেক্সট গভর্নমেন্টের উচিত যে দেয়ার শুড বি রেসিপ্রোকাল অপরচুনিটিস। কারণ বাংলাদেশে কিন্তু অনেক ইন্ডিয়ান কাজ করে, ইতে কাজ করে, গার্মেন্টস সেক্টরে কাজ করে। আমি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে পড়ায়, বিভিন্ন অ্যাড এজেন্সিতেও আমি দেখেছি যে ভারতীয়রা কাজ করতে পারে। কিন্তু বাংলাদেশিরা কি পারে ভারতে যে কাজ করতে? তো বিগ জব মার্কেট, ওইটা প্রবাবলি তারা পারে না, দ্যার ইজ নো ওয়ে। সো এই ব্যাপারে কোশ্চেন তুলতে হবে যে হোয়াট ইজ, কেন আমাদের জব মার্কেটটা যদি তাদের জন্য ওপেন থাকে, তাদেরটা কেন আমাদের জন্য থাকবে না? যদি সেটা না থাকে, হোয়াট উড বি দ্য ওয়ে ফরওয়ার্ড? There needs, I'm not against purging anyone, but maybe there should be higher tax or something that would eventually benefit our economy, right? Similar should go to most of the places. যেসব ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে একই সাথে আমাদের প্রচুর মানুষ বিদেশে যায়, তাদেরকে সেফ মাইগ্রেশনের সুবিধাটা দেয়া। অনেক ইললিগাল মাইগ্রেশন হয় বাংলাদেশ থেকে বাইরে। ইভেন বাংলাদেশের মানুষ না জেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতেছে ইউক্রেনের এগেইনস্ট, জাস্ট বিকজ অফ দ্যাট আনসেফ মাইগ্রেশন প্র্যাকটিস। এই জিনিসগুলোকে রাখা। তো তোমার কথার উত্তরে তিনটা জিনিস, একটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপটার মধ্যে আরও ক্রিটিক্যাল হওয়া, বাট অ্যাট দ্য সেম টাইম মেইনটেইনিং এ মিউচুয়াল রেসপেক্টফুল রিলেশনশিপ, বিকজ there is no benefit in going into conflict to anyone, right? So second হচ্ছে not to take any side in the great game of power between China and the US, and third হচ্ছে always proactively push for Bangladeshi products to go out, manpower, and help and encourage safe migration. এন্ড উইথ জুলাই। হ্যাঁ, So, অবশ্যই। যেটা জানতে চাচ্ছি স্যার, আমাদের যে তরুণ প্রজন্ম, তারা যে একটা জুলাই অভ্যুত্থান করলো, সো তারা এখন নানাভাবে একটা কঠিন সময় এখন পার করছে। সো এই ভবিষ্যতের রাজনীতির হিসাব নিকাশ মিলানোতে আপনি অ্যাকচুয়ালি তাদেরকে কী পরামর্শ দিয়ে তাদেরকে পাশে থাকতে চান? অ্যাবসলিউটলি। প্রথম হচ্ছে যে ইউ নিড টু বি ক্রিটিক্যাল, কিপ ইউর ক্রিটিক্যাল আউটলুক টু গভর্নমেন্ট অ্যান্ড গভর্নেন্স, এক ধরনের ভিজিল্যান্ট আইডিয়া রাখা, বাট অ্যাট দ্য সেম টাইম ভালো কিছু হলে সেটার সাথে সম্পৃক্ত হওয়া। কারণ যে সরকারই আসবে সে তো ভোটে আসবে, সো ইট উইল বি দেয়ার গভর্নমেন্ট হুএভার কামস ইন পাওয়ার। সো ওই জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করা, একই সাথে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে চ্যালেঞ্জ করা, সেটা ধরা দেওয়া, এটা এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আই উড অলসো অ্যাডভাইজ দ্য নেক্সট গভর্নমেন্ট, দে শুড অলসো গিভ প্রোটেকশন জুলাই যোদ্ধাদের, যারা মানে আইডেন্টিফাইড, যাদের জীবনের উপর থ্রেট আছে, তাদেরকে প্রোটেকশন দেয়া, তাদেরকে অ্যাকনলেজ করা। কারণ যে গভর্নমেন্টই নেক্সট আসবে, এই গভর্নমেন্ট এইবার বা তার পরের বার, ইউ ক্যানট ডিনাই জুলাই। You may differ in various terms, you may differ on terminology and things, but July is the foundation of this election. We cannot deny it. So জুলাইকে আপহোল্ড করতে হবে। সো জুলাই যদি আপহোল্ড করে, জুলাইয়ের মধ্যে what July stand for or July stood for? July stood for anti-authoritarianism, challenging the power,
and also showing that what our ordinary people could achieve just by saying no. সো বাংলাদেশের নেক্সট জেনারেশনের অনেক বেশি চালাই যেতে হবে যে এই ক্রিটিক্যাল ওভারলুক, বাট আই উড অলসো এনকারেজ দ্যাম টু ডু এনগেজ ইন কালচারাল অ্যাক্টিভিটিস। এই কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যে র্যাপ সং যখন এসেছিল, চালায় যাওয়া র্যাপ সং, এই যে ওয়াল আর্ট চারিদিকে ঢাকায় গেলে এখন দেখা যায়, এগুলো বন্ধ করে রাখার তো কোনো দরকার নাই। এক্সিবিশন, অ্যান্ড যারা ইসলামী কালচার নিয়ে কাজ করতে চায় বিভিন্নভাবে তারাও করতে পারে, কিন্তু উই নিড ক্রিয়েটিভ ইকোনমি, যেটা বাংলাদেশে অ্যাবসেন্ট, এবং সে ধরনের প্রোটেকশনও নাই। প্রত্যেকটা উন্নত দেশের কিন্তু ক্রিয়েটিভ ইকোনমি প্লেজ এ গুড পার্ট ইন দেয়ার গ্রোথ, বাট দেয়ার ইজ নো সিস্টেমেটিক থিঙ্কিং এইখানে। তো এই জায়গাটার সাথে জুলাই স্পিরিটকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত, এবং বি হোপফুল। দ্যাটস মাই ফাইনাল সাজেশন। হ্যাঁ, থ্যাংক ইউ সো Thank you মাচ so আজকে much. Thank আমাদেরকে you. এত টাইম দেওয়ার জন্য। No, thank you for your question. I was very grateful. Thank you. এবার একটু দেখি আমাদের একটা থ্যাংক ইউ স্যার। দর্শক, আশা করব আমরা জুলাই বেঁচে থাকবে, আমাদের সংগ্রাম এগিয়ে যাবে, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।